একটি যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার সাথে সাথে একটু আগেই আমি বক্তব্যে বলেছি যে 16-17 বছর যে স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচার আমাদের দেশের জ্বালানি বিদ্যুৎ ব্যবস্থাকে এমন একটা বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থা রয়ে গেছে, 3 লক্ষ কোটি টাকা শুধু এখান থেকেই তারা আত্মসাৎ করেছিল। তাহলে বুঝেন একটি সেক্টর যেখান থেকে 3 লক্ষ কোটি টাকার মতন আত্মসাৎ হয়, সেই সেক্টরটির কি অবস্থায় এসে দাঁড়াতে পারে। স্বাভাবিকভাবে যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদেরকে তেল বলেন, বিভিন্ন গ্যাস বলেন, এলএনজি বলেন, এই সবগুলো আমাদেরকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। এটা তো আমরা এখানে প্রডিউস করি না। আমরা তখন স্বাভাবিকভাবে পুরো জিনিসটাকে স্বাভাবিক রাখার জন্য আমরা যেখান থেকে পেরেছি আমরা চেষ্টা করেছি জোগাড় করে নিয়ে আসতে, যাতে দেশের মানুষকে কমফোর্ট দেওয়া যায়। একই সাথে স্বাভাবিকভাবে বাধ্য হয়ে আমাদেরকে অনেক সময় অনেক জায়গায় সেই পরিস্থিতিতে বেশি দামে ক্রয় করতে হচ্ছে, যার ফলে প্রায় $2.5 বিলিয়ন, না খুঁজবে, $2.5 বিলিয়ন ডলারের মতন আমাদের 3.46 মানে বিলিয়ন, শুধু তেলের জন্য $3.46 বিলিয়ন অতিরিক্ত ব্যয় হয়েছে, যেটা আমরা যদি এই পরিস্থিতি না হতো এই অর্থটা আমরা অনেক অন্য কাজে, দেশ গঠনের কাজে আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু বাধ্য হয়ে এইটা আমাদেরকে করতে হয়েছে। স্বাভাবিকভাবেই অর্থনীতি যদি ঠিক না থাকে তাহলে সবকিছুর উপরে একটি নেগেটিভ এফেক্ট পড়ে। আমরা চেষ্টা করছি এই জিনিসটাকে ঠিক করতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট যেটাকে আমরা জানি, এই ক্যাপিটাল মার্কেটের কি অবস্থা হয়েছিল স্বৈরাচারের সময়। এখানে মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছিল, একজন দুইজন ব্যক্তির নিজেদের তারা কিভাবে আত্মসাৎ করে নিয়ে গেছিল লক্ষ লক্ষ মানুষের অর্থ, মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছিল। এই ক্যাপিটাল মার্কেট নতুন পলিসি নিয়ে, নতুন সঠিক লোক নিয়োগের মাধ্যমে আপনারা এর মধ্যে পত্রপত্রিকায় দেখেছেন, পত্রপত্রিকা তাদের মতন করে নিউজ করছে, কিন্তু ধীরে ধীরে একটি অবস্থাটা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ভালোর দিকে যাচ্ছে। এখন এটি ফরচুনেট বা আনফরচুনেট যেটি হোক, গত কয়েকদিন ধরে আবার মধ্যপ্রাচ্য পরিস্থিতি খারাপ হয়েছে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আমার যে বক্তব্যটি আমি বক্তব্য দিয়েছেন, এখানে সাইফুল ভাই কিছু কথা বলেছেন, মান্না ভাই কিছু কথা বলেছেন, এখানে আমাদের দাদা কিছু কথা বলেছেন, এখানে জামাল হায়দার সাহেব কিছু কথা বলেছেন, এখানে আমি বুঝি। কিন্তু এই পরিস্থিতিটা, এই জন্য আমি কাউকে দোষ দিচ্ছি না। আপনারা যেটি বলেছেন, আমাদের সহকর্মীবৃন্দ, আমাদের যুগপৎ আন্দোলনের নেতৃবৃন্দ যেটি বলেছেন, ইউ হ্যাভ অল দি রিজনস টু সে দিস, বাট আমি আমাদের সরকারের অবস্থানটা ব্যাখ্যা করলাম যে কি ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আমাদেরকে পুরো জিনিসটাকে, দেশটাকে সঠিকভাবে রাখার জন্য, মানুষকে কমফোর্ট দেওয়ার জন্য আমরা কিভাবে জিনিসটাকে ম্যানেজ করার চেষ্টা করছি, সামাল দেওয়ার, অর্গানাইজ রাখার চেষ্টা করছি আমরা জিনিসটাকে। একই সাথে যেই কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম যে আমাদের সেই 31 দফা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে 31 দফায় আমরা যে সকল কথাগুলো বলেছিলাম মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সামগ্রিকভাবে ডিপ্রাইভ মানুষকে, বঞ্চিত মানুষকে এম্পাওয়ার করার জন্য, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যে সকল কমিটমেন্ট 31 দফার মধ্যে করেছিলাম, কৃষিকে আমরা এম্পাওয়ার করার জন্য, কৃষকদেরকে এম্পাওয়ার করার জন্য যে কথাগুলো আমরা বলেছিলাম, আপনারা দেখেছেন এর মধ্যে কিন্তু সেই কাজগুলো আমরা করেছিলাম। সরকার গঠনের 1 সপ্তাহ অর্থাৎ প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা যে মানুষকে বলেছিলাম, যে দেশের কৃষক ভাইদেরকে আমরা বলেছিলাম যে আমাদের তাদেরকে 10,000 টাকা পর্যন্ত কৃষি সুদ সহ যে ঋণটি ছিল সেটি আমরা মওকুফ করব। আমরা প্রথম ক্যাবিনেট মিটিংয়ে এইটি আমরা আমাদের এই যে প্রমিসটা, এটা আমরা রক্ষা করেছিলাম। এরপরে আমাদের কৃষক কার্ড বলুন, আমাদের ফ্যামিলি কার্ড বলুন, আমাদের হেলথের ব্যাপারে বলুন, আমাদের শিক্ষার ব্যাপারে বলুন, প্রবাসীদের ব্যাপারে বলুন, প্রত্যেকটি কাজ আমরা স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। তবে এখনো বিভিন্ন জায়গায় আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পিডে কিন্তু আমাদের কাজগুলো শুরু করতে পারছি না। আমরা শুরু করেছি, কাজগুলো আস্তে আস্তে রোল করছে কাজগুলো আমাদের, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পারছি না। কেন? সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন, এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। এখানে আছে পরিকল্পনা মন্ত্রী, ওনাকে জিজ্ঞেস করুন, এখানে অর্থমন্ত্রী আছেন, জিজ্ঞেস করুন, অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ আছেন, ওনারাও বিষয়টি অনুভব করতে পারছেন। কাজে এরা বিভিন্ন ভাবে সমস্যা তৈরির চেষ্টা করছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই দেশের জনগণ। জনগণের সমর্থন বিএনপির সাথে আছে, জনগণের সমর্থন বিএনপি সহ সকল যুগপৎ আন্দোলনে আমরা যারা শরিকরা ছিলাম, আমাদের সকলের সাথে জনগণের সমর্থন আছে। এবং আমরা যেহেতু এখানে প্রত্যেকে রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসেবে এতটুকু বলতে পারি, আমাদের শক্তি জোর থাকে জনগণের সমর্থন যখন আমাদের সাথে থাকে, এবং সেটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের সাথে আছে। এবং যেহেতু আমরা আপনাদের বক্তব্যে একটি ফুটেছে, আমি জানি আপনাদের কিছু মনের কষ্টের কথা আপনারা বলেছেন, তবে এটিও আপনাদেরকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। এটিও আপনারা বলেছেন, যে সকল সহকর্মীবৃন্দ বলেছেন, দাদা এখানে বলেছেন, সাইফুল ভাই এখানে বলেছেন, মান্নান ভাই এখানে বলেছেন, যে
আমরা জনগণের কাছে অন্তত এই জিনিসটা নিয়ে যেতে সক্ষম হয়েছে যে আমরা চেষ্টা করছি, কাজ করছি, আমরা চেষ্টা করছি, আমরা এইটি আমরা নিয়ে যেতে সক্ষম হয়েছি। আমাদের প্রথম যে স্টেপটি সেটিতে আমার মনে হয় আমরা সফল হয়েছি। কাজেই সমস্যা কতগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে আমার সহকর্মীবৃন্দ, আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, আপনারা এই বিষয়গুলি কনসিডার করবেন।